আমি ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা বক্তব্য শুনলাম। তো সেই সমাজ মাধ্যমেই শুনলাম বক্তব্যটা। সে আগে যেমন তছনছ করে দেবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, সেরকম ভাষা না বলে অনেক মেলোড টোনে কিছু মিথ্যা কথা বলেছেন, কিছু সাম্প্রদায়িকতা ছড়েছেন, এবং উনি ভারতীয় সংবিধান, ভারতীয় আইন সম্পর্কে টোটালি অজ্ঞ একজন জেহাদি মানুষ। সিদ্দিকুল্লাহ চৌধুরী ডেফিনেটলি জানে না। তো ভারতীয় আইন অনুযায়ী 240 মিটার কোনো বিমানবন্দরে এলাকার মধ্যে কোনো রকম কনস্ট্রাকশন থাকতে পারবে না, 240 মিটার। কিন্তু কেন্দ্রীয় সরকারের সিভিল অ্যাভিয়েশন দপ্তর বলেছে মসজিদটাকে স্থানান্তরিত করাকে যখন ভেঙে ফেলা বলে কোনো ইসলামী নেতা, উনি নিজেকে ইসলামী নেতা বলেন, তখন তাতে বোঝা যায় যে উনি সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্যই এ কাজগুলো করছে। এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে ভারতীয় আইন অনুযায়ী এই মসজিদটার প্রতিস্থাপন, সেটা কিন্তু অটোমেটিক্যালি ফেট অ্যাকমপ্লিশ, সেটা করতেই হবে। কবে করবে, সরকারের কতটা সদিচ্ছা থাকবে ইত্যাদি সমস্ত, মানে আমি বলছি তথাকথিত হিন্দু নামধারী এদেরকে যারা তোল্লা দিয়েছে সেই রাজনৈতিক নেতারাও বাবরি মসজিদ গেল গেল বলে লাফিয়েছিল এক সময়। বাবরি মসজিদে কেউ নামাজ পড়তেই যেত না। আজকে ওই ফজরের নামাজ কেন পড়তে পারেনি, পরেতে তাদেরকে কেন ঢুকতে দেওয়া হয়নি, বাস কেন পাঠানো হয়নি, এগুলো কোনো যুক্তি নাকি সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার প্রচেষ্টা? স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, দমদম বিমানবন্দরের রানওয়েতে একটি মসজিদ, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে সরানো নিয়ে দাবিয়ে উঠছিল, বিভিন্ন কারণও দেখাচ্ছিল, সরানো যাচ্ছিল না, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ওই যে মসজিদটা, সেটা ওই রানওয়ে থেকে সরানোর কাজ শুরু হয়েছে। কি বলবেন? দেখো, এইটা নিয়ে তো যথারীতি, যেমন বাবরি মসজিদ নিয়ে অনেক হিউ অ্যান্ড ক্রাই হয়েছে, অনেক রক্ত ঝরেছে, সাম্প্রদায়িক হাঙ্গামা প্রচুর ছড়ানো হয়েছে। এটা হয়তো যেহেতু পশ্চিমবঙ্গে এখন আশা করা যায় যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তবে যারা গোলমাল পাকাতে যায়, যারা সাম্প্রদায়িকতার জনক, তারা এই ব্যাপারটা খুব ছেড়ে দেবে না। আমি ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা বক্তব্য শুনলাম। তো সেই সমাজ মাধ্যমেই শুনলাম বক্তব্যটা। সে আগে যেমন তছনছ করে দেবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, সেরকম ভাষা না বলে অনেক মেলোড টোনে কিছু মিথ্যা কথা বলেছেন, কিছু সাম্প্রদায়িকতা ছড়েছেন, এবং উনি ভারতীয় সংবিধান, ভারতীয় আইন সম্পর্কে টোটালি অজ্ঞ একজন জেহাদি মানুষ। আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন বলছি পরপর। প্রথম হচ্ছে, উনিও বলেছেন যে এটা বাঁকড়া মসজিদ নাম। উনি যেটা বলেননি সেটা হচ্ছে ওই জায়গাটার নাম তো বাঁকড়া ছিল, তো সেখানে মুসলমান অধ্যুষিত ছিল। তারপরে এই মসজিদটা যেহেতু 1890 সালে এটা তৈরি হয়, তারপরে অনেক পরে ব্রিটিশরা যে তোমার কি বলে এয়ারপোর্টে মানে বিমান ওরা নামার জন্য ডোম তৈরি করে এবং দমদমের এই এয়ারপোর্ট তৈরি হয়। তো তারপরে যেহেতু বিমান বন্দরের গুরুত্ব ক্রমশ বাড়ে, সেহেতু সম্প্রসারণ করা হয়। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী ডেফিনেটলি জানে না। তো ভারতীয় আইন অনুযায়ী 240 মিটার কোনো বিমানবন্দরের এলাকার মধ্যে কোনো রকম কনস্ট্রাকশন থাকতে পারবে না, 240 মিটার। বিমানবন্দরে দেখো, এটা তার এরিয়ার মধ্যে, রানওয়ের রানওয়েকে, সেকেন্ড যে রানওয়েটা, সেটাকে ফাউল করবে সেখানে এই মসজিদটা। এবং এই মসজিদ কিন্তু সরানোর জন্য
কংগ্রেস সরকার কোনো চেষ্টা করেনি। তারপরে প্রথম কেন্দ্রীয় যে তোমার সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার শাহনওয়াজ হোসেন প্রথম বসেন এই মসজিদটাকে সরানোর জন্য মুসলমান সব মানে তাদের লোকজনদের সঙ্গে কথা বলতে। কিন্তু সেখান থেকে চেষ্টাটা শুরু হয়, তো তারপরেও এগুলোর কিছু হয় না। এবং আমি মানে বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর থেকে যে কটি সরকার এখানে প্রতিষ্ঠা পেয়েছে, মানে সরকার শাসন করেছে এই তৃণমূল সহ, তারা প্রত্যেকে ইচ্ছাকৃতভাবে এই মসজিদটা যাতে এখানে থাকে তার চেষ্টা ছাড়া অন্য কোনো রকম চেষ্টা করে। আজকে সিদ্দিকুল্লাহ যে সংবিধানের কথা বলছে, সংবিধানে কোথাও লেখা নেই যে আমাদের দেশের যে আইন, সিভিল অ্যাভিয়েশনের যে নিয়ম, সেটাকে ভায়োলেট করেও এই মসজিদটা থাকবে এবং মসজিদটা ভেঙে ফেলার কথা বলছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের সিভিল অ্যাভিয়েশন দপ্তর বলেছে মসজিদটাকে স্থানান্তরিত করাকে যখন ভেঙে ফেলা বলে কোনো ইসলামী নেতা, উনি নিজেকে ইসলামী নেতা বলেন, তাতে বোঝা যায় যে উনি সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্যই এ কাজগুলো করছে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে ভারতীয় আইন অনুযায়ী এই মসজিদটার প্রতিস্থাপন সেটা কিন্তু অটোমেটিক্যালি ফেট অ্যাকমপ্লিশ, সেটা করতেই হবে। কবে করবে, সরকারের কতটা সদিচ্ছা থাকবে ইত্যাদি। এবং দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আগে কেন্দ্রীয় সিভিল অ্যাভিয়েশন দপ্তরের থেকে এই মসজিদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা বন্দোবস্ত আছে নামাজ পড়ার জন্য। এতে আমাদের এয়ারপোর্টের সিকিউরিটি কিন্তু এন্ডেঞ্জার্ড হচ্ছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এটা করা যায় না। পৃথিবীর যে কোনো বিমানবন্দরের যে রানওয়ের মধ্যে কোথাও মসজিদ নেই। আমি বহু ঘোষিত ইসলামিক দেশে কর্মসূত্রে আমাকে যেতে হয়েছে, সেখানে বিমানবন্দরের যে লাউঞ্জ থাকে সেখানে ওয়েটিং প্লেসে নামাজ পড়ার জন্য আলাদা জায়গা থাকে, কিন্তু কোথাও রানওয়ের আশেপাশে কোথাও মসজিদের কোনো অবস্থান নেই। ভারতবর্ষের সংবিধানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইসলামীদের জন্য আলাদা নিয়ম, এটাও কিন্তু সংবিধান স্বীকৃত নয়। অনেকে সংখ্যালঘু সংখ্যালঘু বলে চেঁচাতে পারে, আরে সংখ্যালঘু তো সবাই, আমি নিজেও সংখ্যালঘু, সকলেই সংখ্যালঘু। আমি হিন্দু ব্রাহ্মণ বলে কি সংখ্যালঘু নই? সংখ্যালঘু আমি বললেই আমি সংখ্যালঘু। কোথায় সংখ্যালঘু? ভারতীয় সংবিধান অনুযায়ী এই কথাগুলো বলা যায় না। এবং ভারতের যে সিভিল অ্যাভিয়েশনের নিয়ম, সেই নিয়ম মোতাবেকও এটা করা যায় না। এবং বহু ইসলামী মানুষ এবং মানে মৌলবীরা, যারা মৌলবাদী নয়, তারা কিন্তু বলছেন হ্যাঁ প্রতিস্থাপন করা যাবে। অনেক জায়গাতেই মসজিদ প্রতিস্থাপন করা হচ্ছে। মসজিদ প্রতিস্থাপনে তো কোনো অসুবিধা নেই। আমি একটা পয়েন্ট বলতে চাই যে তুরস্কে যে তোমার যেটা একটি মানে সেই বহু আগের কথা বলছি, যখন তুরস্কে ইসলামী শাসন কায়েম হয়নি, তখন যেটা একটি মানে কি বলবো খুব ভালো সেখানে দর্শনীয় স্থান, কিন্তু সেটা মসজিদ ছিল না। পরবর্তীকালে সেটাকে মসজিদে কনভার্ট করা হয়েছে। বহু জায়গায় আমাদের সেই রাম মন্দিরের ব্যাপারের পরেও তো বলতে পারি, মসজিদে কনভার্ট করা হয়েছে, সেগুলোকে মন্দিরে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভালো কাজ। যদি কোনো দখল হয়ে থাকে আলাদা প্রশ্ন। এখানে তো মসজিদটা মানে আমি ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে বলবো যে আপ্রাণ চেষ্টা করেছে এইসব মৌলবাদী মানুষদের দাঙ্গা হাঙ্গামা এবং সাম্প্রদায়িক
বিদ্বেষ বাড়ানোর চেষ্টা আটকানোর জন্য মসজিদটাকে প্রতিস্থাপন করা হবে। তারা ফজরের নমাজ ওই বাঁকড়া মসজিদেই পড়তে হবে। এই সিদ্দিকুল্লাহর দলবল, এই সমস্ত মানে আমি বলছি তথাকথিত হিন্দু নামধারী এদেরকে যারা তোল্লা দিয়েছে সেই রাজনৈতিক নেতারাও বাবরি মসজিদ গেল গেল বলে লাফিয়েছিল এক সময়। বাবরি মসজিদে কেউ নামাজ পড়তেই যেত না। আজকে ওই ফজরের নামাজ কেন পড়তে পারেনি, পরেতে তাদেরকে কেন ঢুকতে দেওয়া হয়নি, বাস কেন পাঠানো হয়নি, এগুলো কোনো যুক্তি নাকি সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার প্রচেষ্টা? এটা এটা অত্যন্ত ছোট একটা সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ঘটনা। এবং এই মসজিদটি যদি প্রতিস্থাপিত হয় তাহলে উপকৃত হবে হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিক যারা ওই মানে বিমানবন্দরটাকে ব্যবহার করে। দুটো প্যারালেল ছাড়া আমাদের স্ট্রিট, রানওয়ে স্ট্রিট ছাড়া এটা চলতে পারে না। মানে নিরাপত্তার এরকম নিরাপত্তা প্রচন্ডভাবে বিঘ্নিত হচ্ছে। অনেক সময়ই কোনো মানে একটা স্ট্রিপে যখন কোনো কারণে আটকে যায় তখন বিমানগুলো ওপরে চক্কর দিতে পারে। সেখানে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়, সিদ্দিকুল্লাহকে ইমিডিয়েটলি ফাঁসিতে চড়ানো হবে, সিদ্দিকুল্লাহ বলুক, তখন কিন্তু আসবে না, তখন বলবে সরকারের দেখারই। এই লোকগুলো আউট অ্যান্ড আউট হচ্ছে মানে জেহাদি ইসলামের হয়ে ব্যাটন ধরে ভারতবর্ষে রাজনীতি করছে। আরে ভারতের স্বাধীনতার সময়ই তো ডিসাইডেড হয়েছিল যে ইসলাম একটি স্বতন্ত্র জাতিসত্তা, সেই জন্য তাদের জন্য আলাদা আলাদা জায়গায় মানে দুটো আলাদা খণ্ড দিয়ে দেওয়া হয়েছিল, ভারতকে টুকরো করে, ভারতের দেহকে খণ্ড করে। তারপরেও সিদ্দিকুল্লাহ এখানে দাঁড়িয়ে ইসলামী ইসলামী এত চেঁচামেচি করে কি? তিনি বলছেন কোন যুক্তিতে? তিনি বলছেন রাজ্যবাসীকে বলবো কেউ রাস্তায় নামবেন না। ওটা তো ভয়ে বলেছে। আসলে গুন্ডা দমন আইনে ওটাকে তো ওর দাড়ি টেনে ছিঁড়বে, এবং সেটা কিন্তু আইনে সিদ্ধ। ও তো এর আগে বলেছিল, সেই ওই এখানে যখন মিছিল করেছিল কলকাতায়, ওর নেতৃত্বে সমস্ত ইসলামী সেই টুপি টুপি পরে, যে আমরা ওয়াকফের ব্যাপারে আমরা অচল করে দেবো। হ্যাঁ, তো অচল করুক না, অচল করার ক্ষমতা থাকলে ওর নিচেই অচল হয়ে বসে আছে। ওর এখন আর সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা করানোর উপায় নেই। ইসলামী সমাজ যারা ভারতীয় মূল স্রোতের অঙ্গ, তারাও এই সব সিদ্দিকুল্লাদের মতো জেহাদিদের পরিত্যাগ করেছে। কাজেই ওই রকম মেলোড ভয়েসে এখন কথা বলছে। আপনি বলছেন এই যে গলার স্বর কমে যাওয়া বা এই যে কমে যাওয়ার কারণ হচ্ছে গুন্ডা দমন আইন? না না, এটা গুন্ডা দমন আইন নয়। গুন্ডা দমন আইন আসলে ওর এই যে জেহাদ বিক্রি করে নিজের সম্পত্তি বাড়ানো, নিজের সুখে থাকা এবং রাজ্যের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বিভেদ বাঁধিয়ে দিয়ে তার ফয়দা তোলা, এই যে খেলাটা এতদিন চালিয়েছিল সেইটা ফেল করে গেছে। মন্তেশ্বরেও ফেল করেছে এবং ভবিষ্যতেও বুঝতে পারছে পশ্চিমবঙ্গে এই জিনিস চলবে না। এখনো লাইন চেঞ্জ করার একটা পরিকল্পনা হয়তো করছে, সেই জন্য মেলোড হয়েছে।